আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আইন নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে আমরা কথা বলবো। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে যারা ইতিমধ্যে প্র্যাকটিসে আছেন এনাদের জন্য আইনটি খুবই গুরুত্বপূর্ণ। আর ক্লাসটা করার উদ্দেশ্য হচ্ছে আসলে অনেকেই আহ, বিষয়গুলো পড়ারও সময় নাই। তো আপনাদেরকে আমরা বিষয়টা খুব সুন্দরভাবেই আইনটা নিয়ে আমরা আলোচনা করব, আশা করছি অনেক বেশি কাজে লাগবে। এই জন্য আসলে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টস করবেন, কিভাবে ভিডিও করলে আরো ভালো হবে সেই পরামর্শ দিবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে। 2025 সনের 11 নং অধ্যাদেশ। এটা কত নং অধ্যাদেশ? 11 নং অধ্যাদেশ। 25শে মার্চ 2025 মিল আছে। 25শে মার্চ 2025 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অধিগত সংশোধন কল্পে প্রণীত অধ্যাদেশ। যেহেতু নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সনের 8 নং আইন সময় উপযোগী করার লক্ষ্যে উক্ত আইন অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়, এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রইয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন। তো আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2025 সালে কি সংশোধনী আসছে আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করবেন, কারণ সংশোধনী জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন আমরা দেখি। এই অধ্যাদেশ নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025 নামে অভিহিত হবে। ইহা অবিলম্বে কার্যকর হইবে। 2000 সনের 8 নং আইনের ধারা 2-এর সংশোধন। এই যে 2000 সালের যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 2-এর সংশোধন, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সনের 8 নং আইন অতঃপর উক্ত আইন বলিয়া উল্লেখিত এর ধারা 2-এর 1 দফা 6, ধারা 2-এর 1 দফা 6 এর নিম্নরূপ নতুন দফা ডবল ছ এবং ত্রিফল ছ সন্নিবেশিত হইবে, যথা ডবল ছ হচ্ছে হলো বলৎকার। কি বলতেছে? ডবল ছতে আমরা দেখতেছি বলৎকার। আশা করছি অর্থ হচ্ছে কোনো ছেলে শিশুর মুখে বা পায়ুপথে কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত যৌনকর্ম। আর ডবল ছ হচ্ছে হলো মারাত্মক জখম। অর্থ হচ্ছে পেনাল কোড 1860-এর সেকশন 320-এর সংজ্ঞায়িত গ্রিভিয়াস হার্ট। আমরা 320-এ যে দেখেছি যে 8টি ক্ষেত্র রয়েছে যেখানে মারাত্মক আঘাতের কথা বলা হয়েছে, গ্রিভিয়াস হার্টের কথা বলা হয়েছে, সেটাই। তো দেখেন, খ দফাতে দফা বা ইউ এর পর নিম্নরূপ নতুন দফা ডবল ইয় সন্নিবেশিত হইবে। খ দফায়ের ইয় এর পর এখন নিম্নরূপ নতুন দফা হলো ডবল ইয় সন্নিবেশিত হবে। ডবল ইয়তে বলতেছে হলো যৌন কর্ম। অর্থ হচ্ছে কোন নারী বা শিশুর যোনি পথ বা মুখের অভ্যন্তরে কোনো ব্যক্তি কর্তৃক যৌন কামনা চারিতার্থ করার উদ্দেশ্যে পুরুষাঙ্গ বা দেহের যে কোনো অংশ কিংবা অন্য যে কোনো বস্তুর প্রবিষ্টকরণ। আশা করছি বুঝতে পেরেছেন। 2000 সনের 8 নং আইনের ধারা
4-এর সংশোধন। ধারা 4-এর সংশোধন কি সংশোধন হয়েছে, যে উক্ত আইনের ধারা 4-এর ক উপধারা 1-এর উল্লেখিত 1 লক্ষ টাকা শব্দগুলির পরিবর্তে এখন হবে 20 লক্ষ টাকা শব্দগুলি প্রতিস্থাপিত হবে। আশা করছি বুঝতে পেরেছেন। যেখানে যেখানে 1 লক্ষ টাকা ছিল সেখানে এখন 20 লক্ষ টাকা হবে। এরপরে আমরা দেখি খ উপধারা 2-এর অ ক এর উল্লেখিত 1 লক্ষ টাকার শব্দগুলির পরিবর্তে 10 লক্ষ টাকার শব্দগুলি প্রতিস্থাপিত হবে। তাহলে আমরা ক এর উপধারা 1-এর উল্লেখিত 1 লক্ষ টাকা শব্দগুলির পরিবর্তে 20 লক্ষ টাকা হবে। আর খ এর উপধারা 2-এর অ দফা ক এর উল্লেখিত 1 লক্ষ টাকা শব্দগুলোর পরিবর্তে 10 লক্ষ টাকা শব্দগুলো প্রতিস্থাপিত হবে। তাহলে স্বরে আ বা খ এর উল্লেখিত 50,000 টাকা শব্দগুলোর পরিবর্তে 5 লক্ষ টাকা শব্দগুলি প্রতিস্থাপিত হবে। এখন উপধারা 3-এর উল্লেখিত 50,000 টাকার শব্দগুলির পরিবর্তে এখন 5 লক্ষ টাকা প্রতিস্থাপিত হবে। আগের টাকা এখন হয়ে যাবে, যেখানে 50,000 থাকবে সেখানে হয়ে যাবে 5 লক্ষ টাকা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। 2000 সনের 8 নং আইনের 9 ধারা সংশোধন। 2000 সনের 8 নং আইনের 9 ধারা সংশোধন। আমরা দেখি উক্ত আইনের ধারা 9-এর ক উপধারা 1-এর পরিবর্তে নিম্নরূপ উপধারা 1 প্রতিস্থাপিত হবে, যথা যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে তাহলে তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। ব্যাখ্যা: 1, যদি কোনো ব্যক্তি বিবাহ বন্ধন ব্যতীত 16 বৎসরের অধিক বয়সের কোনো নারীর সহিত তাহার সম্মতি ব্যতিরেকে কোনো ভীতি প্রদর্শন করিয়া বা প্রতারণামূলক ভাবে তাহার সম্মতি আদায় করিয়া অথবা 16 বৎসরের কম বয়সের কোনো শিশুর সহিত তাহার সম্মতি সহ বা সম্মতি ব্যতিরেকে যৌনকর্ম করেন, তাহলে তিনি উক্ত নারী বা শিশুকে ধর্ষণ করিয়াছে বলে গণ্য হবেন। আশা করছি যে ধারা 9-এর যে ক উপধারা 1-এর পরিবর্তে এটা প্রতিস্থাপিত হবে। এখন আমরা দেখব, পরবর্তীটা দেখি যে 2-এ কি বলা আছে। এই ধারার উদ্দেশ্য পূরণ করবে ধর্ষণ অর্থে বলাৎকারও অন্তর্ভুক্ত হবে। ধর্ষণ অর্থে কি হবে? বলাৎকারও অন্তর্ভুক্ত হবে। আমরা বলাৎকার কি জিনিস এটা ব্যাখ্যায় গেলাম না, আশা করছি আপনারা জানেন। যারা জানেন না তারা গুগলে গিয়ে সার্চ করে বিষয়টা দেখে নিবেন। খতে কি খ উপধারা 2-এর উল্লেখিত অনূন্য 1 লক্ষ টাকা শব্দগুলোর পরিবর্তে অনধিক 20 লক্ষ টাকা শব্দগুলো প্রতিস্থাপিত হবে। গ উপধারা 3-এর উল্লেখিত দলবদ্ধভাবে শব্দটির পর সংঘবদ্ধভাবে শব্দগুলো সন্নিবেশিত হবে। অনন্য 1 লক্ষ টাকা শব্দগুলোর পরিবর্তে অনধিক 20 লক্ষ টাকা শব্দগুলো প্রতিস্থাপিত হবে। উপধারা 4-এর দফা ক্ষয়ের প্রতিস্থাপিত দাড়ি চিহ্নের পরিবর্তে সেমিকোলন চিহ্ন প্রতিস্থাপিত হবে এবং অতঃপর নিম্নরূপ নতুন দফা গ সন্নিবেশিত হবে। গতে কি বলতেছে? দর্শনের উদ্দেশ্যে শরীরের কোনো অঙ্গ, ধারালো অস্ত্র, রাসায়নিক পদার্থ বা অন্য কোনো উপকরণ ব্যবহার করিয়া কিংবা অন্য কোনো ভাবে নারী ও শিশুর যৌনাঙ্গ বা স্তনে মারাত্মক জখম বা গ্রিভিয়াস হার্ট করেন, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অনূর্ধ্ব 10 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। উমতে আমরা দেখি উপধারা 5-এর উল্লেখিত পুলিশ শব্দটির পর অন্য কোন শৃঙ্খলা বাহিনীর শব্দগুলি অথবা অনন্য 10,000 টাকার শব্দগুলির পরিবর্তে
অনন্য 50,000 টাকা শব্দগুলো প্রতিস্থাপিত হবে। আমরা একটু চতে দেখার চেষ্টা করি। চ ধারা 5-এর পর নিম্নরূপ নতুন ধারা 6 সন্নিবেশিত হবে। 6-এ এ ধারায় উল্লেখিত অর্থ ধারা 15-এর বিধান অনুসারে আদায়পূর্বক ক্ষতিপূরণ হিসাবে অপরাধের শিকার ব্যক্তি বা ক্ষেত্রমত তাহার আইনগত উত্তরাধিকারীকে প্রদান করতে হবে। 2000 সনের 8 নং আইনের ধারা 9-এর সন্নিবেশ। আমরা 5-এ দেখি, উক্ত আইনের ধারা 9 ক। ধারা 9 ক এর পর নিম্নরূপ নতুন ধারা 9 খ সন্নিবেশিত হবে। 9 খতে কি বলতেছে? যে 9 খ, বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করিবার দণ্ড। যদি কোনো ব্যক্তি দৈহিক বল প্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখাইয়া 16 বৎসরের অধিক বয়সের কোন নারীর সঙ্গে যৌনকর্ম করেন এবং যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাভাজন সম্পর্ক থাকে, তাহলে উক্ত ব্যক্তি অনধিক 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং ইহার অতিরিক্ত হিসাবে অর্থদণ্ডে দণ্ডিত হবেন। 2000 সনের 8 নং আইনের ধারা 11 এর সংশোধন। 11-তে কি বলতেছে? উক্ত ধারায় 11 এর ক দফা ক এর পরিবর্তে নিম্নরূপ দফা ক প্রতিস্থাপিত হবে, যথা: ক, মৃত্যু ঘটানোর জন্য মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এবং ক্ষয়ে বলতেছে দফা ক এর নিম্নরূপ নতুন দফা ক ক সন্নিবেশিত হবে। অর্থাৎ ক ক, মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে বা অনধিক 12 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন। আমরা গ দফা এর উল্লেখিত অনধিক 3 বছর কিন্তু অনন্য 1 বছর শব্দগুলির পরিবর্তে অনধিক 5 বছর, অনন্য 2 বছর শব্দগুলো প্রতিস্থাপিত হবে। এরপরে আমরা সংশোধনী দেখি। 2000 সনের 8 নং আইনের 14 এর সংশোধন। ধারা 14 সংশোধন হয়েছে। উক্ত আইনের ধারা 14-এর ক উপান্ত টিকায় উল্লেখিত নির্যাতিতা শব্দটির পরিবর্তে নির্যাতনের শিকার শব্দগুলি প্রতিস্থাপিত হবে এবং উপধারা 1-এর উল্লেখিত নাম ঠিকানা শব্দগুলি হাইফেনের পর ছবি শব্দগুলি বা অন্য কোনো সংবাদের মাধ্যমে শব্দগুলির পর অনলাইনে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে শব্দগুলি সন্নিবেশিত হবে। 2000 সনের 8 নং আইনের 17-এর সংশোধন। ধারা 17 সংশোধনে কি বলতেছে? উক্ত আইনের ধারা 17-এ বলতেছে, ক উপধারা 1-এর উল্লেখিত যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির শব্দগুলির পর মর্যাদাহানি বা শব্দগুলি সন্নিবেশিত হবে এবং খ উপধারা 2-এর পরিবর্তে দুই উপধারা 2 প্রতিস্থাপিত হবে। এরপরে দেখেন, 2 এর অধীন প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল লিখিত অভিযোগের ভিত্তিতে অথবা তার স্বীয় ক্ষমতার উপধারা 1-এর বর্ণিত অপরাধ আমলে লইয়া তার বিচার করিতে পারবে। গতে কি বলতেছে? উপধারা 2-এর নিম্নরূপ নতুন উপধারা 3 সন্নিবেশিত হবে। 3 উপধারা 1 এবং 2-এ যাই কিছু বলা থাকুক না কেন, এই আইনের অধীন কোনো অপরাধের বিচার সম্পন্ন হওয়ার পর রায় প্রদানকারী যদি ট্রাইব্যুনাল নিকট সন্তোষজনক ভাবে প্রমাণিত হয় যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বা হয়রানিমূলক, তাহলে উক্ত ট্রাইব্যুনাল মামলা বা অভিযোগ দায়েরকারী ব্যক্তিকে কারণ দর্শানোর সুযোগ প্রদানপূর্বক সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তি বা অভিযুক্ত ব্যক্তিগণ বরাবর যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারবে। প্রয়োজন মনে করলে ক্ষতিপূরণের আদেশ প্রদানের পাশাপাশি উক্ত মামলা বা অভিযোগ দায়েরকারী ব্যক্তিকে অনধিক 2 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করবার আদেশ প্রদান করতে পারবে। এখন আমরা দেখব 2000 সনের 8 নং আইনের 18 ধারা 18 সংশোধন। ধারা 18-তে কি বলতেছে? ধারা 18-তে বলতেছে যে
উক্ত আইনের 18 এর ক উপধারা 1 এর খ উল্লেখিত 60 শব্দটির পরিবর্তে এখানে 30 শব্দটি প্রতিস্থাপিত হবে। আগে ছিল 60, এখন হবে 30। উপধারা 2 এর পরিবর্তে উপধারা 2 প্রতিস্থাপিত হবে, যথা 2 কি বলতেছে, কোন যুক্তিসঙ্গত কারণে উপধারা 1 উল্লেখিত সময়ের মধ্যে তদন্ত কার্য সমাপ্ত করা সম্ভব না হলেও তদন্তকারী কর্মকর্তা তদন্তের মেয়াদ শেষ হবার পূর্বে কেস ডায়েরি সহ বিলম্বের কারণ সংবলিত লিখিত প্রতিবেদন ট্রাইব্যুনালে বা ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করবেন এবং ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হইলে তদন্তকারী কর্মকর্তা পরবর্তীতে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন। তবে শর্ত থাকে যে যেসব মামলায় তদন্তের ট্রাইব্যুনাল ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ডিএনএ পরীক্ষা আবশ্যক, সেসব মামলা তদন্তের মেয়াদ ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেট ন্যূনতম প্রয়োজনীয় সমস্ত পর্যন্ত বর্ধিত করতে পারবে। এখন হচ্ছে গ উপধারা 3 এর পরিবর্তে উপধারা 3 প্রতিস্থাপিত হবে। আগের 3 আর থাকবে না, এখন নতুন করে কি হবে দেখেন, নতুন করে হবে তদন্ত প্রতিবেদন দাখিলের পর উহার বিরুদ্ধে নারাজি দাখিল হইলে ট্রাইব্যুনাল অধিগত তদন্তের নিমিত্ত নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করতে পারবে। অনুরূপ ক্ষেত্রে তদন্তের আদেশপ্রাপ্ত হইবার পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। ঘ উপধারা 4 ও 5 এখন বিলুপ্ত, ঘয়ের 4, 5 বিলুপ্ত হয়ে গেছে। উম উপধারা ঘ এর পরিবর্তে এখন 6 উপধারা 6 প্রতিস্থাপিত হবে। কি বলতেছে 6 উপধারা 6 এর 1 এর উল্লেখিত সময়সীমা বা ক্ষেত্রপত 2 এবং 3 এর অধীন বর্ধিত সময়সীমার মধ্যে কোন তদন্ত কাজ সম্পূর্ণ না করার ক্ষেত্রে তৎসম্পর্কে ব্যাখ্যা সংবলিত প্রতিবেদন পর্যালোচনার পর তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল কিংবা ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেট যদি সিদ্ধান্ত উপনীত হন যে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না হওয়ার জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা বা ক্ষেত্র বিশেষ কোন সরকারি কর্মকর্তা দায়ী, তাহলে উক্ত দায়ী ব্যক্তির অদক্ষতা বা অসদাচরণের বলিয়া বিবেচিত হবে। এরপরে দেখেন যে এই অদক্ষতা বা অসদাচরণ তাহার বার্ষিক গোপনীয় অনুবেদনে লিপিবদ্ধ করা হবে এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরির বিধিমালা অনুযায়ী তাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার হলো চ উপধারা 8 এর উল্লেখিত কোন অপরাধে তদন্তকারী কর্মকর্তা শব্দগুলির পর নিজে বা তাহার ঊর্ধ্বতন কোন কর্মকর্তার নির্দেশে শব্দগুলো বা উক্ত তদন্তকারী কর্মকর্তার শব্দগুলোর পর বা ক্ষেত্রমত বা তাহার ঊর্ধ্বতন কর্মকর্তার শব্দগুলো সন্নিবেশিত হবে। উপধারা 9 এর উল্লেখিত ট্রাইব্যুনাল শব্দের পরে ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেট শব্দগুলো সন্নিবেশিত হবে। এবং উপধারা 9 এর নিম্নরূপ নতুন উপধারা 10 সন্নিবেশিত হবে, নতুন করে 10 কি বলতেছে, 10 ধারা 9 এর অধীন মামলা তদন্ত করার সময় প্রশাসনিক আদেশে কোনো তদন্তকারী কর্মকর্তা বদলি কার্যকর করা যাবে না। 2000 সনের 8 নং আইনের 19 নং সংশোধন। আমরা এখন দেখব 19 ধারাটা কি সংশোধন হয়েছে, কত সংশোধন এনেছে। যে ক উপধারা 1 এর উল্লেখিত ধারা 11 এর গ উল্লেখিত অপরাধ আপোষযোগ্য হবে, অর্থাৎ কমা শব্দগুলো বন্ধনী বিলুপ্ত হবে। উপধারা 2 এর দফা খ এর উল্লেখিত ট্রাইব্যুনাল শব্দের পরে ক্ষেত্রমত বা ইখতিয়ার সম্পন্ন আদালত শব্দগুলো সন্নিবেশিত হবে। গ উপধারা 3 এর উল্লেখিত ট্রাইব্যুনাল শব্দের পর ক্ষেত্রমত বা ইখতিয়ার সম্পন্ন আদালত শব্দগুলো সন্নিবেশিত হবে। ঘতে 4 এর 2 বার উল্লেখিত ট্রাইব্যুনাল শব্দগুলো উভয় স্থানে ক্ষেত্রমত বা ইখতিয়ার সম্পন্ন আদালত শব্দগুলো সন্নিবেশিত হবে। এরপরে হলো আমরা একটু দেখব 20 ধারা 20 এর সংশোধন। ধারা 20 এ কি সংশোধন নিয়ে আসছে, 20 এর সংশোধনী একটু দেখি। ক উপধারা 1 এর পরিবর্তে 1 প্রতিস্থাপিত হবে। উপধারা 1 প্রতিস্থাপিত কি হবে, 1 বাদ হয়ে 1 ধারার 35 এর বিধান সাপেক্ষে এই আইনের অধীন কোনো অপরাধের বিচার ধারা 26 এর ক্ষেত্র মতো ধারা 26 ক অধীন গঠিত ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে। অর্থাৎ খ উপধারা 3 এর উল্লেখিত দিনের শব্দটির পরিবর্তে কার্য দিবসের শব্দটি প্রতিস্থাপিত হবে। এবং ঘয়ে উপধারা 3 এর নিম্নরূপ উপধারা 3 ক সন্নিবেশিত হবে। 3 কতে কি বলতেছে,
তিনের মধ্যে যাই কিছুই থাকুক না কেন, ধারা 9-এর অধীন ধর্ষণ সংক্রান্ত মামলার বিচার কার্য ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের তারিখ হইতে 90 কার্য দিবসের মধ্যে সমাপ্ত করতে হবে। এরপরে হচ্ছে হলো উপধারা 4-এর পরিবর্তে উপধারা 4 প্রতিস্থাপিত হবে। নতুন করে কি হবে? 4 উপধারা 3-এর উপধারা 3 উল্লেখিত সময়সীমার মধ্যে মামলার বিচার কার্য সমাপ্ত করিবার ক্ষেত্রে ট্রাইব্যুনাল যদি এই সিদ্ধান্তে উপনীত হয় যে নির্ধারিত সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন না হওয়ার জন্য কোনো সরকারি কর্মকর্তা দায়ী, তাহলে উহা দায়ী ব্যক্তির অদক্ষতা বা অসদাচরণ বলিয়া বিবেচিত হবে এবং উক্ত অদক্ষতা বা অসদাচরণ তাহার বার্ষিক গোপনীয় অনুবেদনে লিপিবদ্ধ করবে এবং উপযুক্ত চাকরির বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এবং উন্নতে বলতেছে দ্বারা 8-এর নিম্নরূপ নতুন 9 সন্নিবেশিত হবে, উপধারা 9 হবে। 9 কি বলতেছে? 9-এর আইনে যাই কিছু থাকুক না কেন, কেবল ধর্ষণের মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনাল উপযুক্ত মনে করলে মেডিকেল সার্টিফিকেট বা পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করিয়া বিচার কার্য সম্পন্ন করতে পারবে। এরপরের আমরা সংশোধনী দেখি। এটা হলো 21 ধারা সংশোধন। উক্ত আইনের ধারা 21-এর পরিবর্তে ধারা 21 প্রতিস্থাপিত হবে। কি হবে? 21 ধারা আসামির অনুপস্থিতিতে বিচার। ফৌজদারি কার্যবিধি আমরা 87, 88, 339-এর বিয়ে ভিন্নতর যাই কিছুই থাকুক না কেন, যে ক্ষেত্রে ট্রাইব্যুনালের এই মর্মে বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে অভিযুক্ত ব্যক্তি তাহার গ্রেপ্তার বা তাহাকে বিচারের জন্য সোপাঠ্যকরণ এড়াইবার জন্য পলাতক রহিয়াছেন বা আত্মগোপন করিয়াছেন বা তাহার আশু গ্রেপ্তারের কোনো সম্ভাবনা নাই, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল অভিযোগপত্র গৃহীত হইবার তারিখ হতে পরবর্তী 20 দিনের মধ্যে অনুপস্থিত বা পলাতক অভিযুক্ত ব্যক্তিকে হাজির নিমিত্তে তথ্য প্রযুক্তির যে কোনো উপযুক্ত মাধ্যমে একটি বাংলা বা দৈনিক জাতীয় খবরের কাগজে প্রজ্ঞাপিত আদেশ ধারা অন্য বিধি যুক্তিসঙ্গত যে কোনো উপায়ে অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ জারি করবার করিয়া হাজির হইবার নির্দেশ প্রদান করতে পারবে এবং নির্ধারিত সময়ের মধ্যে উক্ত অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালে হাজির না হয় ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে বিচার করতে পারবে। তবে শর্ত থাকে যে যদি কোনো অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালে হাজির হইবার পর তাকে ট্রাইব্যুনালে হাজির করিবার পর ট্রাইব্যুনাল কর্তৃক জামিনে মুক্তি দেওয়ার পর পলাতক হন, তাহলে তাহার ক্ষেত্রে উল্লেখিত বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ ওই যে দৈনিক একটা পত্রিকায় বা যে কোনো মাধ্যমে তাকে খোঁজ করা লাগবে না। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল কারণ লিপিবদ্ধ করিয়া অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে তার বিচার কার্য সম্পূর্ণ করতে পারবেন। এরপরে আমরা একটু 22 ধারাটা দেখি কি সংশোধনী আসছে। 22-এ কি বলতেছে? ধারা 22-এর সংশোধন। উক্ত আইনের 22-এ উল্লেখিত মনে করেন যে শব্দগুলি কমার পরিবর্তে অপরাধের শিকার ব্যক্তি বা শব্দগুলি সন্নিবেশিত হবে। এখানে কি 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 হবে? অপরাধের শিকার ব্যক্তি, এই শব্দগুলো অ্যাড হয়ে যাবে। এখন আমরা দেখব ধারা 24 এর সংশোধন দেখব। ধারা 24-এ কি সংশোধনী আসছে? যে উক্ত আইনের 24-এর উপধারা 3-এর নিম্নরূপ নতুন 4 সন্নিবেশিত হবে। অর্থাৎ কোনো ব্যক্তি আবেদন প্রেক্ষিতে কিংবা ট্রাইব্যুনাল স্বীয় বিবেচনায় উপযুক্ত মনে করলে যে কোনো দূরবর্তী সাক্ষ্য এবং সম্পর্কিত বলবৎ আইনের বিধানগুলি সাপেক্ষে তথ্য প্রযুক্তির মাধ্যমে করিতে পারবে এবং এতদুদ্দেশ্যে সরকার অন্যান্য কর্তৃপক্ষ ট্রাইব্যুনালকে তথ্য প্রযুক্তির প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করবে। এরপরে হচ্ছে হলো 24 সন্নিবেশ। নতুন করে 24 অর্থাৎ উক্ত আইনে 24-এর পর নিম্নরূপ নতুন ধারা 24 সন্নিবেশিত হবে। 24 বলতেছে সম্মতি সংক্রান্ত অনুমান। যে ক্ষেত্রে কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে অপরাধের শিকার ব্যক্তির সম্মতি বা অসম্মতি দানের সক্ষমতা থাকে না, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরিয়া লইতে পারে যে উক্ত কার্যে তার সম্মতি ছিল না। এরপরে হলো আমরা দেখি 25 ধারা 25 সন্নিবেশিত। নতুন করে 25 অর্থাৎ উক্ত আইনের 25 ধারার পর নতুন ধারা 25 সন্নিবেশিত হবে। যেমন 25 বলতেছে যে থানার অফিসার বা ইনচার্জের দায়িত্ব। অর্থাৎ একে বলতেছে যে এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ কোনো অভিযোগকারী থানার হাজির হইলে অফিসার ইনচার্জ বা তাৎক্ষণিক তাহার অভিযোগটি এজাহারভুক্ত করবেন এবং ক্ষেত্রমতো এই আইনের অন্যান্য বিধানবলী সাপেক্ষে অপরাধের শিকার ব্যক্তি প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা বা চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এরপরে দুইয়ে কি বলতেছে, অভিযোগকারী প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ থানায় হাজির হইলে কেবল এই যুক্তিতেই ফিরাইয়া দেওয়া যাইবে না যে তার ঘটনাটি অন্য থানার এখতিয়ারাধীন এলাকায় রয়েছে, বরং যে থানাতেই অভিযোগ করা হোক না কেন উক্ত থানার অফিসার ইনচার্জ অবিলম্বে অভিযোগকারীর বক্তব্য লিপিবদ্ধ করবেন এবং অপরাধের শিকার ব্যক্তির প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা বা চিকিৎসার ব্যবস্থা করবেন এবং অনতিবিলম্বে কেস ডায়েরি সহ অভিযোগটি উপযুক্ত থানায় প্রেরণ করবেন। এরপরে আমরা পরের সংশোধনী দেখি। পরের কি সংশোধনী হয়েছে, যে উক্ত আইনের 26, এটা হলো 26 ধারা সংশোধন। উক্ত আইনের 26-এর উপধারা 4-এর উল্লেখিত যথাক্রমে অতিরিক্ত জেলা জজ বা অতিরিক্ত দায়রা জজ শব্দগুলির পরিবর্তে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শব্দগুলি প্রতিস্থাপিত হবে। এরপরে 26-এর ক সন্নিবেশ, নতুন করে 26-এর ক, উক্ত ধারা 26-এর পর নিম্নলিখিত নতুন ধারা 26 ক সন্নিবেশিত হবে। অর্থাৎ 26 কতে বলতেছে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল অ্যাক্ট 26-এর ধারা 1-এর বিধান সত্ত্বেও সরকার এই আইনের অধীন শিশু ধর্ষণ সংক্রান্ত অপরাধ বিচারের নিমিত্তে প্রত্যেক জেলায় বা মহানগর এলাকায় এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। এরূপ ট্রাইব্যুনাল শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল নামে অভিহিত হবে। একজন বিচারক সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হবে এবং সরকার জেলা জজ বা দায়রা জজের মধ্য হতে উক্ত ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত করবেন। সরকার প্রয়োজন বোধে কোনো জেলা বা দায়রা জজকে তার দায়িত্বে অতিরিক্ত হিসেবে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিযুক্ত করতে পারবে। এরপরে 4 নম্বরে বলতেছে এই ধারা জেলা ও দায়রা জজ বলিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজও অন্তর্ভুক্ত। এরপরের আমরা বিষয়টা দেখি, 5-এ কি বলতেছে, শিশু শিশু ধর্ষণ বা অপরাধের দমন ট্রাইব্যুনাল এই আইনের অধীন শিশু ধর্ষণ বা অপরাধ ট্রাইব্যুনাল এই আইনের অধীন গঠিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যপদ্ধতি প্রয়োজনীয় অভিযোজন সহকারে অনুসরণ করবে। এই ধারার অধীন ট্রাইব্যুনাল গঠিত না হওয়া পর্যন্ত ধারা 26-এর অধীন গঠিত ট্রাইব্যুনাল এই ধারার অধীন উল্লেখিত দায়িত্ব পালন করতে পারবে। এরপরে হলো আমরা 27 ধারা সংশোধন। উক্ত আইনের ধারা 27-এর 1-এর গ নিম্নরূপ নতুন ধারা 1-এর ঘ সন্নিবেশিত হবে। 1-এর ঘতে কি বলতেছে, 1-এর ক বা 1-এর খ যাই কিছু থাকুক না কেন উপযুক্ত ক্ষেত্রে ট্রাইব্যুনাল অভিযুক্তিকে এজাহার হিসেবে গণ্য করিয়া সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে আদেশ প্রদান করতে পারবে। এরপরে আমরা দেখি 28 ধারা সংশোধন। ধারা 28 সংশোধন, উক্ত আইনের 28-এ 60 শব্দটির পরিবর্তে 30 ধারা প্রতিস্থাপিত হবে। অর্থাৎ এরপরে হলো ধারা 31 প্রতিস্থাপন। এরপরে হলো আমরা দেখি 31 ধারার পরিবর্তে ধারা 31 প্রতিস্থাপিত হবে। নতুন করে 31-এ কি বলতেছে সেটাই আমরা একটু দেখি। 31-এ নিরাপত্তামূলক হেফাজত। এই আইনের অধীনে কোনো অপরাধ তদন্ত বা বিচার চলাকালে যদি কোনো ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেট মনে করেন যে নারী বা শিশু বা সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে নিরাপত্তামূলক হেফাজতে রাখা প্রয়োজন, তাহলে জানমালের সার্বিক হেফাজত করা প্রয়োজন। তা হলে শিশু নির্যাতন আইন 2013 সনের 24 নং আইনের বিধান সাপেক্ষে ট্রাইব্যুনাল ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেট বা নারী শিশু কারাগারের বাহির সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত স্থানে সরকারি কর্তৃপক্ষের হেফাজতে বা ট্রাইব্যুনালে বা ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেটের বিবেচনায় যথাযথ অন্য কোনো ব্যক্তি বা সংস্থার হেফাজতে রাখিব বা নির্দেশ দিতে পারবে বা উপযুক্ত যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এরপরে হলো 31-এর ক এর সংশোধন। 31-এর কতে কি বলতেছে আমরা দেখি, যে উক্ত আইনের 31-এর ক ধারা 3-এর পর নিম্নরূপ 4 সন্নিবেশিত হবে। অর্থাৎ 4 ধারা বলতেছে যে 20-এর উপধারা 3-এর ক অধীন মামলা নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হইলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারককে পরবর্তী 3 কার্য দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা সুপ্রিম কোর্টের নিকট প্রেরণ করতে হবে, যা অনুলিপি সরকারের নিকট প্রেরণ করা হবে। উক্ত ব্যাখ্যার ভিত্তিতে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। একটা আইনের যদি এত সংশোধনী আনা লাগে তাহলে এটা আইনটার মধ্যে থাকে কি। এরপরে দেখেন উক্ত আইনের আমরা এখন দেখবো 32 ধারা সংশোধন। 32-এ কি বলতেছে, 1 ও 2 এর পরিবর্তে এখন 1 ও 2 প্রতিস্থাপিত হবে। নতুন করে উপধারা 1 এবং 2, 32-এর 1 ও 2 প্রতিস্থাপিত হবে। এখানে কি বলতেছে এটা আমরা একটু দেখি, যে
1 নং আইনের অধীনে সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষার সর্বাধিক প্রযুক্তি ব্যবহার করিয়া সরকারি হাসপাতালে কিংবা সরকার কর্তৃক এত উদ্দেশ্যে স্বীকৃত কোনো বেসরকারি হাসপাতালে সম্পন্ন করা যাবে এবং সরকারি হাসপাতালে এই আইনের অধীনে সংগঠিত অপরাধের শিকার ব্যক্তি নিজে হাজির হইলে কিংবা আইনের অধীনে সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি এই অপরাধের শিকার ব্যক্তি পুলিশ কর্তৃক উপস্থাপিত হইলে মেডিকেল পরীক্ষার জন্য কোনো ফি প্রদেয় হবে না। 2 দেখি উপধারা 1 উল্লেখিত কোন হাসপাতালে এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধের শিকার ব্যক্তিকে চিকিৎসার জন্য উপস্থাপিত করা হলে উক্ত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল পরীক্ষা বা অতি দ্রুত সম্পন্ন করবে এবং উক্ত মেডিকেল পরীক্ষা সম্পন্ন হইবার পরবর্তী 72 ঘন্টার মধ্যে এই সংক্রান্ত একটা সার্টিফিকেট বিনামূল্যে অপরাধের শিকার ব্যক্তিকে ক্ষেত্রমতো তার পরিবারকে বা তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করবে বা অপরাধ সংগঠনের বিষয়টি স্থানীয় থানায় অভিহিত করবে। এরপরে হলো আমরা দেখি 32-এর ক ধারা প্রতিস্থাপন, অর্থাৎ উক্ত আইনের 32-এর ক ধারার পরিবর্তে নিম্নলিখিত 32-এর ক ধারা প্রতিস্থাপন করা হবে। 32-এর কতে বলতেছে অভিযুক্ত ব্যক্তি অপরাধের শিকার ব্যক্তির ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ পরীক্ষা এই আইনের অধীন সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তির ধারা 32-এর অধীন মেডিকেল পরীক্ষা ছাড়া উক্ত ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনা বা পারিপার্শ্বিক বিবেচনায় প্রয়োজনে মনে করলে ডিএনএ আইন 2014 অর্থাৎ এই উক্ত আইনের অধীন প্রণীত বিধিমালা বিধান অনুযায়ী ডিএনএ পরীক্ষা করতে পারবে। তবে শর্ত থাকে যে উক্ত ডিএনএ পরীক্ষা করবার বা না করবার ক্ষেত্রে ট্রাইব্যুনাল ক্ষেত্রমত ইতিহাস সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমোদন আবশ্যক হবে এবং তদন্তকারী কর্মকর্তা উক্ত অনুমোদন ক্রমে ডিএনএ পরীক্ষা না করেন সেক্ষেত্রে তিনি উক্ত পরীক্ষা না করার যথাযথ এবং ট্রাইব্যুনালের ক্ষেত্রমত ইতিহাস সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমোদন সম্পর্কিত তথ্য তদন্ত প্রতিবেদনে উল্লেখ করবেন। এবং 2 বলতে হচ্ছে এই আইনের অধীন দর্শন সম্পর্কিত ডিএনএ পরীক্ষার জন্য নমুনা কোন ডিএনএ ল্যাবে প্রেরিত হলে অগ্রাধিকার ভিত্তিতে উক্ত পরীক্ষা সম্পূর্ণ পূর্বক পরীক্ষার ফলাফল ন্যূনতম সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তা বা ক্ষেত্রমত ট্রাইব্যুনাল বা ইতিহাস সম্পন্ন ম্যাজিস্ট্রেট নিকট সরবরাহ বা ব্যবস্থা করতে হবে। এবার হলো 32-এর খ সন্নিবেশ। আল্লাহু আকবার। যে উক্ত আইনের 32-এর ক এর নিম্নরূপ নতুন ধারা 32-এর খ সন্নিবেশিত হবে, অর্থাৎ 32-এর খ তে বলতেছে সাক্ষী ইত্যাদি সুরক্ষা ও ভাতা ট্রাইব্যুনাল ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের ভিত্তিতে স্বীয় বিবেচনায় তদন্তাধীন বিচারাধীন মামলার অভিযোগকারী বা অপরাধের শিকার ব্যক্তি বা সাক্ষীর নিরাপত্তা বা সুরক্ষার প্রদানের প্রয়োজনীয় আদেশ বা ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 2 বলতেছে ট্রাইব্যুনাল এই আইনের অধীন দায়েরকৃত মামলার আগত সাক্ষীদের যাতায়াত বা সময়ের ক্ষতিপূরণ বাবদ যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ নির্ধারণ প্রদান করার আদেশ প্রদান করতে পারবেন। এত উদ্দেশ্যে সরকার প্রত্যেকটা ট্রাইব্যুনাল করে পৃথক অর্থ বরাদ্দ করবে। এরপর হলো 35 সন্নিবেশ। আমরা দেখি উক্ত আইনের 34-এর পর নিম্নরূপ নতুন ধারা 35 সন্নিবেশিত হবে, অর্থাৎ 35-এ বলতেছে ধারা 11 গ ধারা 11 গ এর বর্ণিত অপরাধ সম্পর্কে বিশেষ বিধান, অর্থাৎ আইনে যাই কিছুই থাকুক না কেন কোন নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 25 বলবৎ হইবার তারিখ ধারা 11 এর গ এর অপরাধ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারার্থে গ্রহণীয় বিচারযোগ্য হবে। এখন থেকে 11 গটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিচার করতে পারবে, তবে শর্ত থাকে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অধ্যাদেশ 2025 বলবৎ হওয়ার পূর্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধারা 11 এর গ এর অধীন দায়েরকৃত বা অনিষ্পন্ন মামলা সমূহ এখতিয়ার সম্পন্ন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে বদলি হবে না এবং উক্ত অধ্যাদেশ বলবৎ হইবার পূর্বে এই আইনের অধীন অনিষ্পন্ন মামলা সমূহ তদন্তকারী কর্মকর্তা বা এখতিয়ার সম্পন্ন আদালত ট্রাইব্যুনাল আপিল সংশ্লিষ্ট আদালতে এমন ভাবে পরিচালিত বা নিষ্পত্তি হইবে যেন অধ্যাদেশ বলবৎ হয় নাই। আশা করছি বুঝতে পেরেছেন, আগেরটা আগের নিয়মে চলবে। এরপরে আমরা শেষ হয়ে গেছে 11 গ এর বর্ণিত অপরাধ বিচারার্থে বা কগনিজেবল আপোষযোগ্য বা জামিনযোগ্য হবে। উক্ত অপরাধের অভিযোগ দায়ের তদন্ত বিচার আপিল নিষ্পত্তি পদ্ধতিগত সকল ক্ষেত্রে এই আইনের অন্যান্য ধারার বিশেষ বিধানবলীর পরিবর্তে ফৌজদারি কার্যবিধি বা এভিডেন্স অ্যাক্ট এর বিধানবলী প্রযোজ্য হবে। এখানে
এখানে এই আপনার হচ্ছে হলো ফৌজদারি বা এভিডেন্স একটা প্রযোজ্য হবে যদি ট্রাইব্যুনাল বিচার যে কোনো অপরাধের সহিত 11 এর বর্ণিত অপরাধ এমন ভাবে জড়িত থাকে যে ন্যায় বিচারের স্বার্থে উভয় অপরাধের বিচার একই সঙ্গে একই মামলা করা প্রয়োজন, তাহলে 11 বর্ণিত অপরাধটি ট্রাইব্যুনালের বিচার্য অপরাধের সহিত এই আইনের অধীন একই সঙ্গে বা একই ট্রাইব্যুনালে করা যাবে। আশা করছি সংশোধনীটা বুঝতে পেরেছেন, অনেক বড় সংশোধনী, অর্থাৎ 26টা সংশোধনী নিয়ে আসছে। কয়টা সংশোধনী? 26। অনেকগুলো সংশোধনী। আশা করি বুঝতে পেরেছেন যে 26টা সংশোধনী আছে। এ, নতুন করে 35 ধারাও আছে। আপনারা যদি বিষয়টা একটু ভালোভাবে শুনেন বা ফরেন গেজেটটা যদি ফিল করেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি শেয়ার করুন। আর ভালো লাগলে কমেন্টস করে জানাইতে পারেন, এবং কি কোনো সাধারণ থাকলেও জানাইতে পারেন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।